আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। একটু বিলম্ব হলো তোমাদের ক্লাসটা নিতে, একটু টেকনিক্যালি সমস্যা ছিল, বৃষ্টি ছিল, তো এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো তোমরা সবাই। তো এখন আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা গল্প, মাসি পিসি গল্প, এই গল্পটা পড়তে আমার খুবই ভালো লাগে। এবং সোনাতরী কবিতা, এই সোনাতরী কবিতা থেকে জীবনে অনেক কিছু শিক্ষার বিষয় আছে, ঠিক আছে? সোনাতরী থেকে আমাদের মহাকালের, আমাদের জীবনের যে কর্ম, ঠিক আছে, এই সম্বন্ধে আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। আর মাসি পিসি থেকে আমাদের কি শিক্ষা দেয়? যে আমরা কখনো অন্যায়কে মানবো না, সাথে সাথে স্বাভাবিক জীবনযাত্রা যাপন, ঠিক আছে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, মাসি পিসি সম্পর্ক কী রকমের, তারপর আমাদের যে ফুফুর সাথে সম্পর্ক কীরকম থাকে, এই বিষয়গুলো আমরা আজকে সুন্দরভাবে পড়বো। আচ্ছা, যারা ক্লাসে সংযুক্ত হয়েছ, সকলে সকলে শেয়ার করে দাও। সকলে কি করে দাও? শেয়ার করে দাও বেশি বেশি করে। এই তো, আমার সাউন্ড সব কিছু ঠিক আছে? আমাকে একটু জানাও, আমার সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, একটু জানাও। এই তো, তোমরা যারা যুক্ত হয়েছো, ক্লাসটা সবার আগে কি করে দাও? শেয়ার করে দাও। ক্লাসটা সবার আগে শেয়ার করে দাও। আজকে অনেক সুন্দর একটা ক্লাস হবে, ফাটাফাটি ক্লাস হবে ইনশাআল্লাহ। এবং পাশাপাশি তোমরা সাজেশনও পাবা, এই ক্লাস থেকে সাজেশনও পাবা, বন্ধুদেরকে মেনশন করে দাও, শেয়ার করে দাও, ঠিক আছে? আচ্ছা, এই তো, আমরা তাহলে যারা সংযুক্ত হয়েছি সবাই একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসি। মাসি পিসি গল্প প্রথমে আমরা পড়বো। দেখো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে বলো? যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, বলো তো। এই যে মাসি পিসির যে কি আছে, তার যে বলো তো, মাসি পিসি আর আলাদির সম্পর্ক কি? আমাকে বলো এটা আগে। মাসি পিসি আলাদির সম্পর্ক, এটা কমেন্ট করো আগে, তারপর আমি অ্যান্সার বলে দিচ্ছি। 1 নম্বর অ্যান্সার বলে দিচ্ছি, মাসি পিসি আর সম্পর্ক কি? সবাই বলো, মাসি পিসি এবং আলাদির সম্পর্ক কি? মাসি পিসির সাথে আলাদির সম্পর্ক কি? বলো সবাই, মাসি পিসির সাথে আলাদির সম্পর্ক কি? সবাই, আজকে তোমার জন্য ধামাকা একটা কি আছে, আয়োজন আছে, ধামাকা একটা আয়োজন আছে। আমার কাছে মনে হয় যে তোমরা অনেক বেশি খুশি হয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, বলো সবাই, মাসি পিসির সাথে আলাদির কি সম্পর্ক বলো? তোমরা তো পড়েছো, দেখি তোমরা কিরকম পড়ছো। সবাই অ্যান্সার করো। যারা যুক্ত হয়েছো সবার আগে কি করে দাও? আমার কলেজের ভাই ও বোনেরা সবার আগে শেয়ার করে দাও, তারপর সুন্দরভাবে ক্লাসটা করো মনোযোগ দিয়ে। আশা করি এরপরে তুমি তোমার এইগুলো নিয়ে কি হবে না, সমস্যা হবে না। মাসি পিসি থেকে অবশ্যই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এই তো বাকিরা সবাই যুক্ত হয়ে যাও। বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। অ্যান্সার পাই না কেন? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করে দাও। তাহলে মাসি পিসির সাথে আলাদির কি সম্পর্ক বলো? মাসি পিসি কি ছিল? তার আলাদির ফুফু ছিল। আলাদির কি ছিল? ফুফু ছিল। আর আলাদি ছিল মাসি পিসির কি? বলো কি? সবাই বলো, সবাই কমেন্টে বলো। ভাইয়ের মেয়ে, ঠিক। আর মাসির কাছে কি? বোনের মেয়ে। আর পিসির কাছে কি? ভাইয়ের মেয়ে। গুড। মার বোন মাসি, আর বলো বাবার বোন পিসি। গুড। এই তো, আচ্ছা, এই তো আমাদের সকলেতে শেয়ার হয়ে গেছে। এখন আমাদের পড়ায় চলে যাব। কোথায় চলে যাব? আচ্ছা, দেখো, যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? যখন তোমরা তো গোকুলের কথা শুনেছো, গোকুল কি অনৈতিকভাবে আলাদিকে চায়। আলাদি কি স্বামীর কাছ থেকে নির্যাতিত হয়ে নিজের বাবার বাড়ি চলে আসছে, এবং মাসি পিসির কাছেই সে সযত্নে কি হচ্ছে? লালিত পালিত হচ্ছে। আর গোকুল কি করে? এই সুযোগে তাকে অনৈতিকভাবে তাকে চায়। এবং গোকুল কি করে বলো তো?
এই যে কানাই চৌকিদার আছে না, কানাই চৌকিদারের মাধ্যমে পেয়াদা পাঠিয়ে তার বাড়ির উপর হামলা করতে চায়, এবং হামলা করতে মানে কি, তারা কৌশলে এই মাসি পিসিকে কি করতে চায়, মাসি পিসিকে কৌশলে কি করতে চায় বলো তো, বলো মাসি পিসি কি করতে চায়, কাছারি বাড়ি পাঠাতে চায়। কোথায় পাঠাতে চায়? কাছারি বাড়ি। মাসি পিসিকে কোথায় পাঠাতে চায়? কাছারি বাড়িতে পাঠাতে চায়। আর কাছারি বাড়ি পাঠাতে চাইলে কি আলাদিকে একা পাবে এবং গোকুল কি অনৈতিক যে ইচ্ছাটা সেটা পূরণ করতে পারবে। আর যে কোনো সময় গোকুল কি হবে, কানাই চৌকিদারের পেয়াদার মাধ্যমে কি করতে পারে, হামলা করতে পারে। এর জন্য দা বটি নিয়ে কি করে, যুদ্ধের আয়োজন তৈরি করে রাখে, প্রস্তুত হয়ে থাকে মাসি পিসি। তার মানে উক্তির দ্বারা বুঝিয়েছে যে কোনো সময় গোকুল ও তার সৈন্য সামন্তরা কি করতে পারে, তাদের উপর আক্রমণ করতে পারে। এর জন্য প্রস্তুতির জন্য মাসি পিসি কি যুদ্ধের আয়োজন করে রাখে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপর আসো, আলাদিকে স্বামীর ঘর থেকে ছেড়ে চলে যেতে হয় কেন বলো। আলাদির স্বামী যোগু, সে ছিল কি নেশাগ্রস্ত এবং কি মানসিক বিকারগ্রস্ত বলবো না, যারা নেশাগ্রস্ত মানসিক বিকারগ্রস্তই হয়, এক কথায় নেশাগ্রস্ত এবং নির্যাতিত। সে কি করেছিল যোগু, আলাদিকে এমন কোনো নির্যাতন নাই যে করে নাই, পা দিয়ে লাথি দিছে, মারছে, তারপরে কি করছে, ছেঁকা দিছে। কি দিয়ে ছেঁকা দিছে বলো তো, মনে আছে তোমাদের? কি দিয়ে ছেঁকা দিছিল একটু বলো তো সবাই, একটু বলো কি দিয়ে ছেঁকা দিছিল, বলো কেমন মনে আছে দেখি। সবাই শেয়ার করে দাও। শেয়ার ডান। সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ড কি শোনা যাচ্ছে ঠিক মতো? আমাকে বলো। কলকির ছেকা, গুড। এমনি মানান হোসেন, সঠিক অ্যান্সার বলছো। কলকির ছেকা, তারপর বাকিরা কলকির ছেকা, গুড। আচ্ছা, আলাদির স্বামী ঘর ছেড়ে চলে যেতে হয় কেন বলো তো? কারণ আলাদির স্বামী ছিল কি একজন খারাপ বদলোক। তার নির্যাতনের শিকার হয়ে মাদকাসক্ত ছিল। তার নির্যাতনের শিকার হয়ে আলাদি কি করেছিল, যোগুর ঘর ছেড়ে নিজের বাবার বাড়িতে এসে পড়েছিল। এখন কি ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, মাসি পিসির জমানো টাকা কেন খরচ হয়ে গিয়েছিল বলো। মাসি পিসির জমানো টাকা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। মাসি পিসির জমানো টাকা কেন খরচ হয়েছিল? কারণ মাসি পিসি যখন দুর্ভিক্ষ চলছিল, তারা কোনো ব্যবসায়ী কোনো কিছু করতে পারে নাই, কোনো ব্যবসা বাণিজ্য ওরকম করতে পারে নাই, চারিদিকে খাবারের অভাব ছিল, ঠিক আছে। তখন ওই দুর্ভিক্ষের সময় তাদের জমানো টাকা তারা খরচ করেছিল। মাসি পিসি জমানো টাকা কেন খরচ হয়? দুর্ভিক্ষের সময় তাদের জমানো টাকায় তারা খরচ করে জীবিকা নির্বাহ করেছিল। মাইক্রোফোন কি ঠিক আছে না বলো তো আমাকে, একটু বলো সবাই আমাকে, মাইক্রোফোন কি ঠিক আছে? মাইক্রোফোনের আওয়াজ কি আমার শোনা যাচ্ছে বলো, সবাই একটু বলো, মাইক্রোফোনের আওয়াজ কি ঠিক আছে? আওয়াজ কি শোনা যাচ্ছে ঠিক মতো? এখন কি ঠিক আছে? একটু জানাও তো সবাই। এখন কি ঠিক আছে একটু জানাও তো সবাই। এখন একটু তোমরা সবাই কি করো, আজকে একটু ইয়ারফোন ছাড়া ক্লাস করো, সাউন্ড বাড়িয়ে।
আচ্ছা দেখো, তাহলে মাসে বেশি জমানো টাকা কেন? দুর্ভিক্ষের সময় জমানো টাকা দিয়ে কি করেছিল? জীবন জীবিকা নির্বাহ করেছিল। এই জন্য জমানো টাকা কি হয়েছিল? খরচ হয়ে গিয়েছিল। মাসে বেশি কিভাবে জীবিকা নির্বাহ করতো? মাসে বেশি কিভাবে জীবিকা নির্বাহ করতো? মাসে বেশি কিভাবে জীবিকা নির্বাহ করতো মনে আছে? মাসে বেশি ধান বেনে জীবিকা নির্বাহ করতো। তারপর কি করতো? শহরে শহরে শাক পাতা ও ফলমূল বিক্রি করে। তারপরে কি কি বলো? তারপরে কি কি করে বলো, একটু সবাই বলো। কিসের বড়ি? ডালের বড়ি বিক্রি করতো। ডালের বড়ি বিক্রি করতো। একটু রুমন হোসেন, আজকে একটু টেকনিক্যাল একটু সমস্যা আছে, এটা আমি মেনে নেই, ঠিক আছে? আজকে একটু কষ্ট করে হলেও তোমরা ধৈর্য ধরে হলেও আজকে ইয়ারফোন ছাড়া একটু ক্লাস করো, ঠিক আছে? একটু কষ্ট হচ্ছে আমি জানি, বৃষ্টি হলে এরকম একটু সমস্যা হয়, আজকে একটু কষ্ট করে তোমরা করো। আচ্ছা, তাহলে মাসে বেশি কিভাবে জীবিকা নির্বাহ করতো? ডালের বড়ি বিক্রি করে এবং শহরে কি করতো? শাক পাতা ও ফলমূল বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। তারপরে আলাদিকে যোগু কেন মারধর করে? আলাদিকে যোগু কেন মারধর করে বলো? আলাদিকে কেন যোগু মারধর করে? কারণ তার নেশার টাকা যখন তার নেশার টাকা কি করতো? দরকার পড়তো, যখন নেশার টাকা দরকার পড়তো তখনই সে যোগু আলাদিকে মারতো। নেশার টাকা জোগাড় করার জন্য। কেন? যোগু নেশাগ্রস্ত, নেশার দ্রব্য কেনার জন্য তার স্ত্রী আলাদিকে কি করতো? মারধর করতো। আচ্ছা, এরপরে মাসে বেশি রোজগারের জন্য কি উপায় খুঁজে বলো? মাসে বেশি রোজগারের জন্য কি উপায় খুঁজে? একটু সবাই বলো, এটা সবাই একটু বলো, আমি টেকনিক্যালি একটু দেখতেছি। আচ্ছা, একটু সবাই বলো, মাসে বেশি রোজগারের জন্য কি উপায় খোঁজে? মাসে বেশি রোজগারের জন্য কি কি উপায় খুঁজে বলো? এখন ঠিক আছে না? এখন তোমরা ঠিক আছে? এখন ঠিক আছে না বলো তো ভাইয়েরা? বলো, মাসে বেশি রোজগারের জন্য কি কি উপায় খোঁজে? ওই যে বললাম, তারা ধান বনে, তারপরে কি কি বলছি? ডালের বড়ি বিক্রি করে এবং শহরে শাক পাতা ও ফলমূল বিক্রি করে এবং ফুলের মালা গেঁথে। আচ্ছা, এরপরে দেখো, আসো এখন তোমাদের জন্য যে একটা ঘোষণা দিয়েছিলাম মনে আছে? তোমাদেরকে কালকে আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা ধামাকা কিছু নিয়ে আসতেছি। কি নিয়ে আসতেছি? ধামাকা একটা জিনিস নিয়ে আসতেছি তোমার জন্য। ধামাকা একটা জিনিস নিয়ে আসতেছি। দেখো, এখন আর মনে হয় সাউন্ড হবে না, আমার সাথে তো ইয়ারফোন ছিল এই জন্য সাউন্ড হচ্ছে, এখন হবে না। 25 টাকায় 25 মানে 2025 ব্যাচের এইচএসসি 2025 ব্যাচের জন্য মাত্র 25 টাকায় তোমাদের ভাইয়েরা কি করেছে? প্রস্তুতি ম্যাচ শুরু করবে এইচএসসি 25। আমার ভাই কলেজের ভাই বোনেরা, তাদের জন্য মাত্র 25 টাকায় প্রস্তুতি ম্যাচ হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। কি হবে? ব্যাচের নাম কি? টপার ব্যাচ 2025। আমাদের সেবাসমূহ থাকবে, পরীক্ষার যে মডেল টেস্ট হবে থাকবে বাংলা, ইংরেজি, আইসিটি আর মানবিকের সকল বিষয়। মডেল টেস্ট শুরু হবে, ভালো করে মনে রাখো, 8ই জুন 2025। ভর্তি হলে অবশ্যই আমাদের গ্রুপ এবং পেজে ইনবক্স করবা বা স্যারদেরকে ইনবক্স করবা এবং এই যে বিকাশ নাম্বার, এই বিকাশ নাম্বারে তোমরা কি করবা? পে করবা। টাকা বিকাশ নাম্বারে পে করার সাথে সাথে এই বিকাশ নাম্বারের সাথে কি করবা? ফোন দিবা। যখন টাকা পে করবা, শেষ নাম্বার পিন বলে, ঠিক আছে, শেষ নাম্বার মানে সিক্রেট নাম্বার বলে যে এত নাম্বার থেকে আমার ঠিক আছে 25 টাকা কি হয়েছে? সেন্ড মানি হয়েছে, ঠিক আছে? তখন তোমরা এটা জানিয়ে দেবা, নিশ্চিত করবা। বলো, এটা কি তোমাদের কাছে ভালো লাগতেছে কিনা? যারা হাই দিছো আবার নতুন করে সালাম দিয়ে সকলকে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। যারা জিজ্ঞেস করেছো কেমন আছেন স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাই উত্তর দিলাম।
মরিয়ম আক্তার বলেছে, আমার আপু বলেছে ব্যবসা করতে চায় তারা। দেখো বলছি মাত্র 25 টাকায়। তোমরা যারা বলতেছো এরকম যে ব্যবসা করতে চায় তারা, তোমাদেরকে এই যে আমরা যে ফ্রি ক্লাসটা করতেছি, ফ্রি ক্লাস নিচ্ছি, এটা তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত চলবে। কি চলবে? পরীক্ষার আগ পর্যন্ত চলবে। এখন পর্যন্ত তোমাদের 1 তারিখ পর্যন্ত ক্লাস চলবে। এই ফ্রি ক্লাস চলবে, পরীক্ষা ফ্রিতে চলবে। ঈদের পর 8 জুন থেকে তোমরা কি করবা? আমাদের বোর্ডে যেভাবে প্রশ্ন আসে এমসিকিউ টেস্ট, কি হবে? এমসিকিউ টেস্ট হবে, এমসিকিউ টেস্ট হবে। বুঝতে পারছো? মাত্র 25 টাকায় তোমরা কি করবা? পরীক্ষার আগ পর্যন্ত মাত্র 25 টাকা। কত? 25 টাকা দিয়ে তুমি জালমুড়ি খাও। 25 টাকা দিয়ে কি করো? একদিন তুমি জালমুড়ি খাও। একটা চা 20 টাকা, একটা দুধ চা ভালো মানে একটা দুধ চা 20 টাকা। 25 টাকা দিয়ে তুমি কি করবা? এই মডেল টেস্ট পরীক্ষায় ইনশাআল্লাহ অংশগ্রহণ করবা। আমার কাছে বলো, এই যে একটা জিনিস বললাম, আমরা তো 125 টাকা বলতে পারতাম, কিন্তু আমাদের সকলের ওই যে বললাম, আলোচনা করলাম, আমরা মিটিংয়ে বসলাম যে 25 ব্যাচের জন্য মানে 2025 ব্যাচের জন্য শুধুমাত্র 25 টাকায় তাদের জন্য যদি আমরা মডেল টেস্ট সারি এবং সেটা বোর্ড স্ট্যান্ডার্ড মানের, আশা করি তারা বোর্ড স্ট্যান্ডার্ড মানের পরীক্ষাগুলো দিতে চাবে। এখন বলতে পারো যে স্যার 25 টাকা কেন নিচ্ছি? আমরা এই প্রত্যেকটা পরীক্ষা কোথায় নিব? আমাদের ওয়েবসাইটে নিব। কোথায় নিব? ওয়েবসাইটে। কোথায় নিব? ওয়েবসাইটে নিব। কোথায় নিব? ওয়েবসাইটে। এখন তোমরা যে পরীক্ষাগুলো দাও আমাদের শুধু এডুক্রাফটার্স, আমাদের মাদার যেই অর্গানাইজেশন নাম হচ্ছে এডুক্রাফটার্স, আর এটা হচ্ছে এডুক্রাফটার্স একাডেমিক এন্ড এডমিশন কেয়ার। এই ওয়েবসাইটে তোমরা পরীক্ষা দিবা মাত্র 25 টাকায় এক্সামের আগ পর্যন্ত 8 জুন থেকে। বলো, আমি ভর্তি হব মায়া ইসলাম বলছে আমি ভর্তি হব, কোথায় হতে হবে? তোমরা এই যে বিকাশ নগদ আছে এই নাম্বারে 25 টাকা সেন্ড মানি করে তারপরে কি করবা? এই নাম্বারে ফোন দিয়ে বলে দিবা যে আমি টাকা পে করছি এত নাম্বার থেকে, ঠিক আছে? বা ভর্তি হতে ইনবক্স করবা, আমাদের পেজ আছে, গ্রুপ আছে, ওই জায়গায় ইনবক্স করবা যে স্যার আমি কি করতে চাই, আমি মডেল টেস্ট এক্সামে ভর্তি হতে চাই। এনরোল করার জন্য কি করবা? আমাদের ইনবক্সে আমাদেরকে জানাবা। আচ্ছা, আমি জানি তোমাদের কাছে এটা মনে হবে একটু ব্যবসা, মনে হবে যে একটু কি বলে তারা সবকিছু ফ্রি দিয়ে তারপরে করতেছে। এখন আমি কিছু বলি পিছনের গল্প, বলি, তখন হয়তো তোমাদের ধারণা একটু চেঞ্জ হতে পারে। সেটা হচ্ছে আমরা এই যে 6 জন টিচার আছে আমাদের সবাই সহ 6 জন টিচার, এই জায়গায় আমরা কি করেছি বলো? 3 লক্ষ টাকা। কি বলবো বলো তো? তোমরা এখন বলবা অনেক কিছু। আমরা 3 লক্ষ টাকা, কত লক্ষ টাকা? 3 লক্ষ টাকা ইনভেস্ট করছি। বলো, এরকম ভাবে আমাদের 3 লক্ষ টাকা উঠতে কত বছর লাগতে পারে বলো আমাকে? বলো, এই যে আমরা এখন পর্যন্ত তোমাদের আগে যারা 24-এর যারা কি করছে এডমিশন দিয়েছে তাদেরকে সম্পূর্ণ ফ্রি দিছি, 1 টাকাও নেই। ঠিক আছে? মাত্র 25 টাকায় তোমরা মডেল টেস্ট দিবা। আমি আশা করব যে তোমরা আমাদেরকে আশাহত করবে না, এটা আমি বিশ্বাস রাখি, তোমরা আশাহত করবে না, এবং এটা রিজনেবল প্রাইসের ভিতরে রাখা হয়েছে। ঠিক আছে? এই যে হাদিয়াটা 25 টাকা, এটা সত্যিকার অর্থে এখনকার অনলাইন জগতে কোনো হাদিয়াই না। এটা আমি জাস্ট ওই যে বললাম, আমার ওই জায়গায় একটা মতামত ছিল যে 25 ব্যাচের জন্য 25 টাকা, 125 না, শুধু 25 দেন। আমাদের এই জায়গা থেকে কোনো ইনকাম লাগবে না, শুধু জাস্ট ওরা যে পরীক্ষা নিয়মিত পরীক্ষা দেয়, আমাদের যেন দায়বদ্ধতা থাকে, ঠিক টাইমে যেন পরীক্ষা নেই, ওরাও যেন ঠিক টাইমে পরীক্ষাতে সিরিয়াস হয়, এই জন্য বিশ্বাস করো, এই জন্যই শুধু। আচ্ছা, এখন আসো, পরে আসি। এখন যোগু কেন মামলা করতে চাইলো বলো? যোগু কেন মামলা করতে চাইলো? যোগু মামলা করতে চাইলো কারণ যোগুর আবার এখন কিছে হুঁশ ফিরেছে। সে এখন আবার কি তার বউকে মানে আনাদিকে সে আবার এখন কি নিয়ে যেতে চায়। এই জন্য যোগু নিয়ে যাওয়ার জন্য যখন মাসিকে জানালো, মাসি সে রাজি হয় নাই এবং আনাদিও রাজি হয় নাই, তখন কি করছে যোগু বলছে, হুমকি দিয়ে গেছে যে আমি তোমাকে নেওয়ার জন্য মামলা পর্যন্ত করব। এবং সাথে কি করছে কৈলাসকে দিয়ে কি করছে বিভিন্ন নানা ছলে বলে মাসিকে বুঝে দিতেছে যে আনাদিকে যোগুর কাছে তুলে দাও। ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত মাসি পিসি কেউই চায় নাই এবং আনাদিও চায় নাই যে কি যোগুর কাছে ফিরে যাবে, কেন? নির্যাতনের ভয়ে। যোগু কেন মামলা করতে চাইলো? তার বউ আনাদিকে ফিরে নেওয়ার জন্য। কিশোর তন্দ্রার ঘরে আনাদি শিউরে উঠে কেন বলো?
গুড। মান্নান হোসেন বলছো যে বউকে নেওয়ার জন্য, গুড। হ্যাঁ, পেজে ইনবক্স করো যারা তোমরা এনরোল করতে চাও, পেজে ইনবক্স করো, পেজে ইনবক্স করো যারা তোমরা এনরোল করতে চাও, আমাদের মডেল টেস্ট দিতে চাও। ঈষৎ তন্দ্রার ঘুরে আলাদি শিউরে উঠে কেন বলো? ঈষৎ তন্দ্রার ঘুরে আলাদি শিউরে উঠে কেন? যখন আলাদি কি করে, আলাদি যখন ঈষৎ তন্দ্রার মধ্যে থাকে তখন ওই যে যখন বলেছিল কার মাধ্যমে, কৈলাসের মাধ্যমে যখন জানতে পারছে যে তাকে যোগু আবার ফিরে নিতে চায়, তখন তার মনে হয় যোগুর কাছে গেলে তো আবার আমাকে কি করবে, মারধর করবে, নির্যাতন করবে, নির্যাতন করবে, এবং মাসি পিসির সাথে থাকতে থাকতে তার যে মায়া, সে মায়ার জন্য, এবং মাসি পিসি ছাড়া তার ঘুম আসে না, এই কিছু ভেবে হঠাৎ করে ঈষৎ তন্দ্রাচ্ছন্ন যখন থাকে, ঠিক আছে, কাক নিদ্রায় থাকে ঈষৎ তন্দ্রাচ্ছন্ন, তখন কি হয়, তার আলাদি শিউরে ওঠে। কেন? ওই যে আবার যদি যোগুর কাছে যায়, সে যদি আবার নির্যাতন করে, খুন করার ভয়, আবার মাসি পিসির যে প্রতি যে মায়া, মাসি পিসি ছাড়া ঘুম থাকে না, এই জন্য ঈষৎ তন্দ্রাচ্ছন্নের সময় সে আলাদি শিউরে ওঠে। তারপরে দেখো, আলাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না বলো? আলাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না, আমাকে একটু বলো সবাই। আলাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না? আলাদি স্বামীর ঘরে যেতে চায় না কেন? যোগু ছিল একজন কি নেশাগ্রস্ত এবং একজন কি খারাপ ছেলের কথায় সে নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রী আলাদিকে সবসময় কি করে মারতো। তাহলে মূলত কথা হচ্ছে আলাদি তার স্বামী ঘরে যায় না নির্যাতনের ভয়ে, যোগু নির্যাতনের ভয়ে। রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন বলো? রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন? মাসি পিসিকে কি করবে? মাসি পিসিকে কোথায় নিয়ে যাবে বলো? যোগু বাড়িতে কথা শুনে, ঠিক আছে মান্নান। মরিয়ম আক্তার, ও মরিয়ম আক্তার বলছে স্যার মাসি পিসি রোজগারের জন্য কি উপায় খোঁজে? ব্যবসা করার জন্য। আর আমি বুঝতে পারছি কি যে আমরা এই পেজটা খুলেছি ব্যবসার জন্য। হ্যাঁ, বিগ সরি মরিয়ম, বিগ সরি। আচ্ছা, গুড। কারণ আমি জানি কারণ দেখো তোমাদের এখনো ফ্রি দিতেছি, আর আমরা এই বেচ করার পরে তো তোমাদের এই ফ্রি ক্লাস বন্ধ করতেছি না, এবং ফ্রি এক্সামও বন্ধ করবো না, তোমাদের সব কিছুই চলবে। কিন্তু যারা বোর্ড স্ট্যান্ডার্ড মানের যারা এমসিকিউ পরীক্ষা দিতে চাও এই সাবজেক্টগুলা, তারা মাত্র 25 টাকায়, তারা মাত্র কি করবা 25 টাকায়। দেখো তোমার স্যারও মাত্র 100 টাকায় অনেক স্টুডেন্টকে পড়াইছে। আমি এই পর্যন্ত না হলে 30-40 হাজার পোলাপানকে পড়াইছি, 30 বা 40 হাজার পোলাপানকে পড়াইছি, ঠিক আছে, 30 বা 40% পোলাপানকে পড়াইছি, 40 হাজার পোলাপানকে পড়াইছি, ঠিক আছে। এই পর্যন্ত মাত্র 100 টাকা করে, ঠিক আছে, মাত্র 100 টাকা করে। আচ্ছা, এখন দেখো এই 100 টাকা করে কত জানো? 3 মাস, ঠিক আছে। তো আমাদের লক্ষ্য কি? আমি বুকে হাত দিয়ে বলি, আমি আমার চেয়ারম্যান স্যারের সাথে বা আমাদের সহযোগী যারা আছে, তোমাদের শিক্ষক বড় ভাইয়া, তাদের সাথে যখন মিটিংয়ে বসছি, তারা একজন এক এক মতামত বলছে। যে কেউ বলছে 100 টাকা, কেউ বলছে 99 টাকা, ঠিক আছে, কেউ বলছে 125 টাকা, ঠিক আছে। কিন্তু আমি বলছি কি, শুধু 25 টাকা। আমরা এতে কোনো ব্যবসা করতে চাই না, শুধু আমাদের এই যে কন্টেন্টগুলো যে আমরা এগুলো টাইপ করি, টাইপিস্টের যেই খরচটা দেই, শুধু সেটা থাকলে হবে, আমাদের পরিশ্রম থাক, শুধু টাইপিস্টের খরচটা উঠলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন বলো তো? রাতের বেলা কেন? বুঝে যখন কাছারি বাড়ি মাসি পিসিকে যদি কাছারি বাড়ি পাঠাতে পারে, ঠিক আছে, কানাই চৌকিদার যদি কি করতে পারে, কানাই চৌকিদার যদি মাসি পিসিকে কৌশলে কাছারি বাড়ি নিতে পারে, তাহলে কি করতে পারবে? তাহলে যে এই কি আছে, গোকুল আছে, ওই তাকে অনৈতিকভাবে আলাদিকে চায়, কাছে পেতে চায়, সেই গোকুল এই কানাই চৌকিদারকে 3 জন পেয়াদা সহ পাঠাইছে, যেন মাসি পিসিকে ভুলিয়ে বালিয়ে কোথায় কাছারি বাড়ি নিতে চায়। এদিকে 1 লাখ ঘরে পেয়ে কি করবে? সে অনৈতিক চেষ্টা চালিয়ে যাবে আলাদির উপর, ঠিক আছে, মনে পড়ছে? দেখো, তারপরে আসি, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়। এখানে পাষাণ কথাটি তারা কি বুঝেছে? পাষাণ দ্বারা কি বুঝাইছে বলতো? ওই যে নির্যাতন এবং যে মানে কি বলে, একটা অমানবিক মন মানসিকতা থাকে, নির্যাতনের এবং অমানবিক যেই পাষাণ হৃদয় থাকে, সেটাকে বুঝিয়েছে। কার? সেটা স্বামীর।
এবং এর সাথে এটাও বুঝাইছে যদি কোনো মেয়ের বিয়ে হওয়ার পর যদি এরকম হয় আহাদির মতো যে তাকে অনেক বেশি কি করছে, নির্যাতন করছে বিভিন্ন কারণে, যখন তার 1 বছর 2 বছর 3 বছর পরে যখন তার কোলে কি আসে, বাচ্চা আসে, তার কোলে মানে তার বাচ্চা হয়, বেবি হয়, তখন ওই নির্যাতন করা জামাইটা কি হয়, তার পাষাণের হৃদয়টা কি হয়, নরম হয়। এই কথাটা কে বলছে? পিসি বলছিল। এই কথাটা কে বলছিল? পিসি বলছিল। ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, ছেলের মুখ দেখে বলছে। পিসি বলছে আলাদিকে, যদি ছেলের মুখ দেখে তাহলে এই পাষাণ, এই গোকুলের কি হবে, মানসিকতা, অন্তর নরম হবে। এখানে পাষাণ কথা দ্বারা কি বুঝাইছে? নির্যাতন এবং নির্মম যে মানবিকতা সেটাকে বুঝাইছে। অতি সন্তর্পণে তারা বিছানা ছেড়ে ওঠে। কাদের সম্পর্কে এবং কেন বলা হয়েছে? কাদের সম্পর্কে বলো? কাদের সম্পর্কে আগে বলবো? কাদের সম্পর্কে? মাসি পিসি সম্পর্কে। কেন? মাসি পিসি সবসময় কি এখন থেকে কি থাকে, সচেতন থাকে। কারণ যে কোনো সময় গোকুল তার কানাই চৌকিদারের মাধ্যমে, পেয়াদার মাধ্যমে যে কোনো সময় তাদের বাড়িতে হানা দিতে পারে। এই জন্য তারা কি থাকে, মাসি পিসি সবসময় কি থাকে, প্রস্তুত থাকে যুদ্ধের জন্য। এবং এমনভাবে তারা মানে ঘুমায়, কারণ বিছানার মধ্যে কি আছে, বিছানার মধ্যে আলাদি ঘুমিয়ে আছে। এমনভাবে তারা অতি সন্তর্পে তারা বিছানা ছেড়ে ওঠে যেন ঘুমন্ত আলাদি কি জেগে না ওঠে। এবং মাসি পিসি তারা কি করে, কৌশলে কানাই চৌকিদার এবং গোকুলের যে নির্যাতন, যে ষড়যন্ত্র, সেটাকে তারা কৌশলে কি করে, প্রতিহত করে। আচ্ছা, এরপর আসো। স্যার আপনারা বাংলা এবং সমাজ বিজ্ঞান ক্লাস নেন না, এই কোর্স ভর্তি হতে থাকলে বলে। এই সমাজ বিজ্ঞান অনুষদ, দেখো আমাদের মানবিকের সবই তো, আমাদের পরিণতি সাজেশন ক্লাস হয়েছে না, পরিণতি ক্লাস হয়েছে না। যদি তুমি আজকে নতুন থাকো তাহলে দেখো, আমি নিজে অর্থনীতি ক্লাস নিছি, পরিণতি ক্লাস নিতেছে টুটুল স্যার, তারপরে এই ভূগোলে ক্লাস নিতে কি বলে টুটুল স্যার। তোমরা দেখো নাই, যারা নতুন আসো জানো না, আমাদের ক্লাস অনেকগুলো নিছি, এখন সাজেশন ক্লাস দিতেছি। আচ্ছা, এরপরে কৈলাস কি কারণে গোপন কথা আলাদিকে শুনিয়ে শুনিয়ে বলে? তোমরা তো এখন বুঝবা না। এই যে আমি 15টা খ প্রশ্ন তোমাদের জন্য আমি বই পড়ে পড়ে লাইন টু লাইন পড়ে আমাকে যারা পার্সোনালি নক দিয়েছে তাদেরকে বলছি যে কি করেন স্যার, রাত 2টা বাজে স্যার, আমি এখন তোমাদের জন্য প্রশ্ন বানাচ্ছি। এত কষ্ট করেন স্যার, যে এত কষ্ট করি, বই পড়ে এইগুলো থেকে খ নাম্বার প্রশ্ন 15টা সাজাইছি। এই 15টা থেকে যদি না আসে তখন শরীফুল স্যারকে ধরো। যে কোনো বোর্ড চ্যালেঞ্জ, এই 15টা থেকে যদি আলাদি গল্পের খ প্রশ্ন কমন না পড়ে শরীফুল স্যারকে ধরবা। এবং আমাদের পেজে কি করা যায়, তোমার কমপ্লিমেন্ট দেওয়া যায়, কমেন্ট করা যায়, ঠিক আছে, রিভিউ দেওয়া যায়, ওই জায়গায় খারাপ রিভিউ দিয়ে যাও, কোনো সমস্যা নেই। কৈলাস কি কারণে গোপন কথা আলাদিকে শুনিয়ে শুনিয়ে বলে? কারণ কৈলাস আসছিল কি, যোগুর পক্ষে কৈলাস আসছিল, তার মানে বন্ধু আর কি। কৈলাস আসছিল বন্ধু বলতে তার পক্ষে আসছিল কৈলাস, যে গোপনে আলাদিকে শুনে শুনে কথা বলে। কেন? মাসি পিসিকে শোনায়, আলাদিকে শোনায়, যেন আলাদিকে মাসি পিসিকে বলে যে মেয়ের আলাদিকে যোগুর কাছে দিয়ে দেন, ঠিক আছে, শুধু কেন এই বাড়িতে থাকবে, বিভিন্নভাবে ভুলিয়ে বানিয়ে তাকে আলাদা মাসি পিসিকে বোঝাতে চেষ্টা করে এবং আলাদিকে শোনায় যে এই জায়গা মেয়েদের তো এটাই সংসার না, মেয়েদের সংসার যে স্বামীর সংসার, বাবার বাড়ি কোনো সংসার হতে পারে না। তো কৈলাস কি কারণে যোগুর কাছে স্বামী যোগুর কাছে যেন চলে যায়, সেই জন্য শুনে আলাদিকে কথা বলে। ক্লিয়ার? আচ্ছা, এই যে পেজে নক করা যাচ্ছে না, কেন পেজে নক করা যাবে না? তো গ্রুপে ঠিক একই নামে আমাদের এডুকেশনাল একাডেমিক এন্ড এডমিশন কেয়ার, একই নামে আমাদের কি আছে, গ্রুপও আছে। গ্রুপে কি করো, নয়তো কি করো, আমি যে নাম্বার বলেছি এই নাম্বারে এখনই কি করো, এই নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে রাখো সবাই, এই নাম্বারে টাকা দিয়ে পরে ফোন দিবা যে স্যার আমি এই নাম্বারে 25 টাকা সেন্ড মানি করছি, স্যার আমাকে এনরোল করেন। আমরা যারা টাকা পাঠিয়ে কি করবা, নিশ্চিত করবা তাদেরকে আমরা এনরোল করে আলাদাভাবে তোমাদেরকে কি করব, গাইড করব। আচ্ছা, এরপর আসো। ঈষৎ কমরার ভরে আলাদি শিউরে উঠে, এটা তো বলছি কতক্ষণ আগে। আলাদি কেন স্বামীর ঘরে যেতে চায় না? কেন?
খুন হওয়ার ভয়ে, নির্যাতনের ভয়ে। আলাদি স্বামীকে যেতে চায় না, খুন হওয়ার ভয়ে, নির্যাতনের ভয়ে। রাতের বেলা কানাই পেয়াদা নিয়ে আসে কেন বলো তো? রাতের বেলা কানাই 3 জন পেয়াদা নিয়ে আসে, ঠিক আছে? কানাই চৌকিদার 3 জন, এটা কি এমসিকিউর জন্য কমন। 3 জন পেয়াদা নিয়ে আসে, কৌশলে যদি মাসি পিসিকে যদি কি করে দেয় কাছারি বাড়ি নেওয়া যায়, তাহলে গোকুল কি করতে পারবে? অনৈতিকভাবে আলাদির সাথে কি করতে পারবে? চান্স নিতে পারবে। আচ্ছা, এরপর আসো, ছেলের মুখ দেখে কৈলাস কি কারণে গোপন কথা থেকে শুনিয়ে দিতে বলছি? হাতে টাকা এলে কৈলাসের স্বভাব কিভাবে পাল্টায় বলো, মনে আছে? হাতে টাকা এলে কৈলাসের স্বভাব কিভাবে পাল্টায়? এই কৈলাস হচ্ছে কি বলো? শ্রমজীবী। কি শ্রমজীবী? খেটে খাওয়া মানুষ। শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ। যখনই সে মানে একটু বেশি আয় করে, তখনই কি সে করে? মদ্যপান করে। কি করে? মদ পান করে। এই মদ পান করার কারণে হাতে টাকা এলেই কৈলাস কি করে? স্বভাব কি যায়? পাল্টে যায়। হাতে টাকা হলেই সে মদ পান করে, আয় ব্যয় বুঝে সে কি করে? জীবন অতিবাহিত করে না। তারপরে আসো, আলাদিকে দেখে যে কারণে বুরুর রহমান চোখ ছল করে, ব্যাখ্যা করো। এই শেয়ার করো না কেন? আমার কলিজার ভাই বোনেরা, আমাদের সাথে কি রাগ করছো? বলো, রাগ করছো আমাদের সাথে? বলো। একটা জিনিস মনে রাখবা, যে কোনো কিছু তোমার যদি দায়বদ্ধতা না থাকে, তুমি আমার এই ক্লাস করতেছো কোন দায়বদ্ধতা? তুমি ভালো রেজাল্ট করবা, বা তোমার পরিবার থেকে, মা বাবার থেকে প্রতিদিন বলা আছে তুমি যেভাবে পড়াশোনা করো, যেভাবে ভালো রেজাল্ট করবা, এটা দায়বদ্ধতা। ফ্যামিলি থেকে প্রেশার আছে, ঠিক আছে? বা আমরাও বলি, বা আত্মীয় স্বজনরা সবাই তোমাকে রেজাল্ট পেয়ার করে বলবে, অনেক কিছু কথা শোনাবে, এই একটা দায়বদ্ধতা। ঠিক আমাদের একটা দায়বদ্ধতা, এই তোমাদেরকে ফ্রি ক্লাস নিচ্ছি, অনেক সময় ঠিক টাইমে আমরা তো পরীক্ষা নিতে পারি না। যখন তোমাদেরকে আমরা 25 টাকা যখন তোমাদের মনের টেস্টে ব্যবহার করবো, আমাদের দায়বদ্ধতা জায়গা তৈরি হবে, তোমাদের দায়বদ্ধতা তৈরি হবে। এবং এই 25 টাকায় তোমরা কি করবা? পরীক্ষার আগ পর্যন্ত মনের টেস্টগুলো দিতে পারবা, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টে একটা করে পরীক্ষা। আচ্ছা, তারপরে আলাদিকে দেখে যে কারণে বুরুর রহমানের একটা মেয়ে ছিল যার বয়স কম ছিল। এই বুরুর রহমান ভেবেছিল যে শ্বশুরবাড়ি যদি মেয়েকে পাঠিয়ে দেয় তাহলে কি হবে? মেয়ে ভালো থাকবে। কিন্তু কি হলো? এর উল্টোটা হলো। যেমনটা আলাদির ক্ষেত্রে হয়েছে, আলাদিও কি স্বামী যোগুর দ্বারা নির্যাতিত। ঠিক একইভাবে বুরুর রহমানের মেয়েও কি তার মানে মেয়ে তার স্বামীর দ্বারা নির্যাতিত। এজন্য যখনই আলাদিকে দেখে বুরুর রহমান, তখন বুরুর রহমানের মনে তার মেয়ের কথা মনে পড়ে যায় এবং চোখ দিয়ে ছল পানি পড়ে। আচ্ছা, এরপর আসো, সবাই শেয়ার করে দাও। এবং এই যে 15টা বললাম এই থেকে আসবে। এখন আসো, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি বলো? মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? যারা ক্লাসটা মিস করতেছো না, কত কিছু যে হারাবা, আমি বলে শেষ করতে পারবো না, ঠিক আছে? আর শেয়ার করতেছো না, সমস্যা নাই। শেয়ার করতেছো না কেন ভাই বলো তো? যতজন দেখতেছো, এতজন শেয়ার করলে তো কত শেয়ার হয়ে যেত। মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার। এটা জেনে রাখো, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তারপর ব্যঞ্জন শব্দের অর্থ কি? বর্ণ, সাদা ভাত, রান্না করা তরকারি, একত্রিত হওয়া। মনে আছে? ওই যে ব্যঞ্জন কি দিয়ে রান্না করছিল? রান্না করা তরকারি। এই যে রান্না করা তরকারি, ব্যঞ্জন শব্দের অর্থ কি? রান্না করা তরকারি। তারপর আসো, মাসি পিসি ফিরছে কৈলেশ। কে বললো? ছেলেটি, বুড়ো লোকটি, যুবকটি, মেয়েটি? বলো। গুড, মরিয়ম বলেছিল, কারণ বুড়ো রহমানের মেয়ে আলাদির মতো ছিল। গুড। এই সবাই কমেন্ট করো, সবাই। মাসি পিসি ফিরছে কৈলেশ, কে বললো? ছেলেটি, বুড়ো লোকটি, যুবকটি, মেয়েটি? সবাই একটু কমেন্ট করো, সবাই একটু বলো, সবাই একটু বলো। বুড়ো লোকটি, মনে আছে? বুড়ো লোকটি বলে মাসি পিসি ফিরছে কৈলেশ। বুড়ো লোকটি বলেছিল মাসি পিসি ফিরেছে কৈলেশ। কে বলেছিল? বুড়ো লোকটি। এরপর
মাসি হাতে নিয়ে আসে কি বলো? বটি, কাটারি, ছুরি, রামদা। মনে আছে? বটি, বটি, বটি ও দা। মাসি পিসি শেষবেলা আলাদিকে নিয়ে কোথা থেকে ফিরছিল? কাছারি বাড়ি থেকে, হাট থেকে। এটা মনে আছে তোমাদের? এটা হচ্ছে হাট থেকে, হাট থেকে ফিরছিল। মাসি পিসি শেষবেলা আলাদিকে নিয়ে হাট থেকে ফিরছিল। তারপর 6, কে সহজে কান পেতে কৈলাসের সব কথা শুনে? বলো। মাসি পিসি আলাদি বুড়ো। বলো। ওই যে কৈলাস ইচ্ছে করে কি করছিল? ইচ্ছে করে আলাদি যেন কথা শুনে, এজন্য আলাদিকে শুনে শুনে কথা বলছিল। তাহলে কে সহজে কান পেতে কৈলাসের কথা শুনছিল? আলহাদি। আচ্ছা, এরপর কৈলাসের সঙ্গে যোগুর মূলত কোথায় কোথায় কথা হয়েছিল? চায়ের দোকানে, শান্তির মধ্যে, শুরিখানায়, শহরের বাজারে। মনে আছে তোমাদের? কৈলাসের সঙ্গে যোগুর মূলত দেখা হয়েছিল কোথায়? বলো। কৈলাসের মূলত কোথায় দেখা হয়েছিল? শুরিখানায়, শুরিখানায়। পারতেছো তোমরা? তারপরে বাইরে থেকে কার হাঁক আসে? মনে আছে? কানাই চৌকিদারের। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। কানাই চৌকিদারের। বাইরে থেকে কার হাঁক আসে? কানাই চৌকিদারের। তারপর কানাইয়ের সাথে গোকুলে কতজন পেয়াদা এসেছিল? 3 জন। বলেছি এটা, 3 জন পেয়াদা। শুরিখানায় পড়ে থাকে 12 মাস কে? বলো। শুরিখানায় কে পড়ে থাকে? শুরিখানায় কে পড়ে থাকে? কৈলাস, যোগু, বড় বাবু, দারোগা বাবু, যোগু। এই শুরিখানায় 12 মাসই পড়ে থাকে কে? যোগু। যোগু আলাদিকে কি পোড়া শেখা দিয়েছিল? বলেছিলাম হাড়ি পোড়া, চটি পোড়া, লাঠি পোড়া, কলকে পোড়া। কি? কলকে পোড়া। তারপর মাসি ও পিসি গল্পে যে সমাজ ব্যবস্থার প্রাধান্য লক্ষণীয়? নারী শাসিত, মাতৃশাসিত, সাম্যবাদী সমাজ, পুরুষতান্ত্রিক। অনেকে এটা ভুল করবা। দিয়ে আসবা কি? মাসি পিসি গল্প মাতৃতাত্ত্বিক। নো, এটা হচ্ছে কি? পুরুষতাত্ত্বিক। কি হবে? পুরুষতাত্ত্বিক। মাসি পিসি গল্পে কোন সমাজ ব্যবস্থা? পুরুষতাত্ত্বিক। আলাদির মাসির নাম কি? বলো। আলহাদির মাসির নাম বলছে। আলাদির মাসির নাম কি? বলো। তার মাসির নাম কি ছিল? পদি। কি ছিল? পদি। পদি। দেখো মনে পড়তেছে কিনা? পদি। এরপরে 65 শব্দের অর্থ কি? ছাই বর্ণ বিশিষ্ট, স্নান, ধূসর, তামাটে। এই শব্দ অর্থ পড়ছিলাম। 65 শব্দের অর্থ কি? 65 শব্দের অর্থ কি ছিল? ছাই বর্ণ বিশিষ্ট। কি ছিল? ছাই বর্ণ বিশিষ্ট। তারপর আলাদি কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলাসকে জানায়? বলো। আলাদি কিসের জন্য স্বামীর কাছে যেতে চায় না বলে মাসি কৈলাসকে জানায়? খুন হওয়ার ভয়ে। কি হওয়ার ভয়ে? খুন হওয়ার ভয়ে, নির্যাতন হওয়ার ভয়ে। এটা তাহলে নির্যাতন হওয়ার ভয়ে জায়গা হবে না, মূলত খুন হওয়ার ভয়ে। খুন হওয়ার ভয়ে। আচ্ছা, তারপরে পুলটি কিসের তৈরি ছিল? বলো সবাই এটা। পুলটি কিসের তৈরি ছিল? কাঠ, কংক্রিট, লোহা, ইস্পাত। এই তোমরা আজকে শেয়ার করবে না ক্লাসটা? আমাকে বলো। আমার সাথে কি রাগ করছো? বলো এটা। পুলটি কিসের তৈরি ছিল? 16 নম্বর। 16 নম্বর অ্যান্সার করো সবাই। পুলটি কিসের তৈরি ছিল? কংক্রিটের তৈরি ছিল। কিসের? কংক্রিটের তৈরি ছিল। তারপর শান্তি থেকে কি তোলা হচ্ছে? শান্তি থেকে কি তোলা হচ্ছে? খড়। এটা তোমরা জানো। খড় তোলা হচ্ছে। খড়। শান্তি থেকে কি তোলা হচ্ছে? খড় তোলা হচ্ছে। কি আলাদির বাবা কোনো মতে ঠেকিয়ে দিল? কি আলাদির বাবা কোনো মতে ঠেকিয়ে দিল? দুর্ভিক্ষ, কলেরা। এটা জানো? দুর্ভিক্ষ ঠেকিয়ে দিল। আলাদির বাবা কোনো মতে দুর্ভিক্ষ ঠেকিয়ে দিল। তারপর এখন আসো সাটুর সৃজনশীল প্রশ্ন। এরকম এরকম বাবার্থ বা এরকম সারমর্মের উপর ভিত্তি করে তোমাদের কি আসবে? তোমাদের উদ্দীপক প্রশ্ন আসবে। সাটুর তো বিধবা ফাতেমা বেগম, নিঃসন্তান এ বিদ্যায় আপন বলতে কেউ নেই। একদিন সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ তিনি একটি মেয়েকে রাস্তায় কাঁদতে দেখেন। দেখো কার সাথে মিলে। বৃত্তান্ত শুনে তিনি, মানে বিস্তারিত শুনে তিনি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসেন এবং স্বামীর অত্যাচারে অতিষ্ঠ মেয়েটিকে মাতৃস্নেহে আশ্রয় দেন। স্বামী পক্ষ খবর পেয়ে তাকে নিয়ে যেতে চান। মেয়েটি কোনোভাবে ইচ্ছুক নন। বৃদ্ধ মেয়েটিকে যেতে দেননি। এতে তাকে অনেক ঝামেলা পোহাতে হয়। মৃত্যুর পূর্বে বৃদ্ধা মেয়েটিকে সমুদয় সম্পত্তি দান করে যান।
বলো ক প্রশ্ন, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি কার? উক্তিটি কার ছিল মনে আছে? বলেছিলাম পিসির। কি কার? পিসির। কার? পিসির। যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি পিসি বুঝে যে কোনো সময় কি, যে কোনো সময় কি, যে কোনো সময় কি করতে পারে, কানাই চৌকিদার পেয়াদা নিয়ে কি করতে পারে, মাসি পিসির উপর হামলা করতে পারে। কেন? কেন বলো তো, কেন বলো? গোকুল যে কোনো সময়, গোকুল কি করতে পারে, যে কোনো সময় আনাদের উপর অনৈতিকভাবে হামলা করতে পারে। এজন্য মাসি পিসি সবসময় কি করে, যুদ্ধের আয়োজন তৈরি করে রাখে। উদ্দীপকের মেয়েটি মাসি পিসি গল্পের আনাদের সাথে কিভাবে সঙ্গতিপূর্ণ? বলো একটু সবাই, বলো কিভাবে সঙ্গতিপূর্ণ, বলো একটু সবাই। এত পরে উত্তর দেন কেন? একটু সবাই সবাই একটু বলো। সি নাম্বার, উদ্দীপকের সি নাম্বার বলো। উদ্দীপকের মেয়েটি মাসি পিসি গল্পের আনাদির সাথে কিভাবে সঙ্গতিপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, কিভাবে কিভাবে মিলে যায়? বলো কোন দিকের সাথে মিলে যায়? তোমরা কি আজকে আজকে লাইভ ক্লাস শেয়ারই করো নাই? তোমরা কি করো নাই? লাইভ ক্লাস শেয়ারই করো নাই। লাইভ ক্লাস কি করো নাই? শেয়ারই করো নাই। তাহলে উদ্দীপকের মেয়েটিও কি ছিল? মেয়েটিও কি ছিল? নির্যাতিত ছিল, স্বামীর মাধ্যমে, স্বামীর দ্বারা কি ছিল? নির্যাতিত ছিল। এবং সে মন স্থির করেছিল কি, সে আর কি করবে না, মেয়েটি আর কি করবে না, যাবে না। কোথায় যেতে চান না, স্বামী পক্ষ খবর পেয়েও তাকে নিয়ে যেতে চান, মেয়েটি কোনো ইচ্ছুক নন। তাহলে এই দিকটার সাথে আলাদার সাথে মিলে না, যে কোন দিকের সাথে, স্বামী দ্বারা নির্যাতিত এবং স্বামী দ্বারা নির্যাতিত এই মেয়েটি এবং আলাদি যে স্বামীর ঘরে আর ফিরে যাবে না, এই যে সিদ্ধান্তে মনস্থির হয়েছে, এই দিকটির সাথে কি হয়, মিলে যায়, সঙ্গতিপূর্ণ। নির্যাতনের বিষয়টি এবং স্বামীর ঘরে যে আর ফিরে যাবে না যে সিদ্ধান্ত মনস্থির করছে, এই দিকটির সাথে সঙ্গতিপূর্ণ। তারপর মাসি পিসি গল্পের মাসি পিসি ও উদ্দীপকের বিদ্যা একসাথে গাথা। মাসি পিসি গল্পের মাসি পিসি উদ্দীপকের বিদ্যা। মাসি পিসি গল্পে কি হয়েছে বলো? এই যে ফাতেমা বেগম নিঃসন্তান, সে বিদ্যার আপন মধ্যে কেউ নেই। একদিন সকালে হাঁটতে বেরিয়ে হঠাৎ তিনি একটি মেয়েকে রাস্তায় ঘুরে পান। মাসি পিসিও কি করছিল? মাসি পিসিও কি করেছিল? তার তার কি বলে বোনজি এবং বাইজিকে কি করেছিল? অনেক বেশি মায়া মমতা দিয়ে তারা লালন পালন করেছিল এবং কি করেছিল? মেয়েটিকে মানে পুরো ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। এবং তারা এবং আলাদি যেরকম ভাবে নির্যাতিত হয়েছিল, নির্যাতনের পরে মাসি পিসি যেরকম ভাবে তাকে কি করেছে? সান্ত্বনা দিয়েছে এবং যোগুর কাছে না যাওয়ার জন্য মতামত দিয়েছে। ঠিক একই কাজগুলো উদ্দীপকের এই বিদ্যা করেছেন। কি করেছেন দেখো, এই দেখো, বিদ্যা যখন কোনো সন্তানহীন, তখন এই মেয়েটিকে যখন তার রাস্তায় কাটতে দেখে নিয়ে আসে, লালন পালন করে, তারপরে কি করে? মাতৃস্নেহে আশ্রয় দেন। তারপরে কি করে? যখন স্বামী পক্ষের খবর দিয়ে যখন নিতে চাইছিল, তখন যেতে দেয় নাই এবং বিদ্যাও যেতে দেয় নাই এবং মেয়েকেও ইচ্ছুক নয়। তারপরে মাসি পিসি গল্পের সাথে উদ্দীপকের বিদ্যার কি পুরোপুরি সম্পর্ক বিদ্যমান। এরপর আসো, শেয়ার করে দিয়েছি, যারা শেয়ার করেছো বিশ্বাস করতে পারো অন্তর থেকে তাদের জন্য কত দোয়া যা থাকে। শেয়ার যারা না করে তাদের জন্য দোয়া থাকে, কিন্তু যারা শেয়ার করে তাদের জন্য অন্যরকম একটা আমাদের কি করে, একটা এমন একটা মনোজাগতিক ভাবে এত একটা খুশি হই, ঠিক আছে? মানে টাকা দিয়ে এটা হবে না। এরপর আসো, সোনার তরী। একটু মনে করো সোনার তরী কবিতাটা, আগে বলো সোনার তরী কবিতাটা কোন ছন্দে লিখিত বলো, কোন ছন্দে লিখিত বলো, একটু বলো সবাই সবাই সবাই। আমি বিশ্বাস করি যারা ক্লাসটা দেখতেছো, আমার এই এমসিকিউ থেকে, খ নাম্বার প্রশ্ন থেকে এবং যে মূল ভাব সহ নিয়ে আমি কি বলে সিকিউ করাইছি, সৃজনশীল করাইছি, এটা তোমার উপকার হবে। কারণ আমার কষ্টের ফল তোমাদেরকে যে আমি করাইতেছি, এটা থেকে কিছু আউটপুট পাবা, এটা আমি বিশ্বাস করি, আশা করি। যে কোনো বোর্ডেরই হোক তুমি। সোনার তরী কোন ছন্দে লিখিত বলো। তসনিম এনি রিয়েক্ট দিয়েছো কেন রে বোন আমার? এনি রিয়েক্ট কেন দিয়েছো বলো তো? আচ্ছা এখন বলো সবাই, সোনার তরী কোন ছন্দে
কোন ছন্দে লিখিত বলো? মাত্রাবৃত্ত, মায়া ইসলাম সঠিক অ্যান্সার। বাকিরা 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 কি জানো? মাত্রাবৃত্ত ছন্দে মরিয়ম সঠিক অ্যান্সার। বাকিরা হুমায়ুন আজাদ কি আমি কি হুমায়ুন আজাদে কি বলছি রে ভাই শামীম ভাই? সবাই একটু আবারও দ্রুত যারা যুক্ত হচ্ছ সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও সবাই। আচ্ছা এরপরে আসো, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে বলো? বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? আরে ভাই এই প্রশ্নগুলো যে তোমাদের আসবে কেন জানি মনে হইতেছে বুঝছো, আমার প্রত্যেকটা ক্লাসের খ নাম্বারের যে আমি এগুলো দিতেছি অনেক গবেষণার যে কোনো বোর্ডে প্রশ্নগুলো আসবে। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে বলো একটু সবাই? বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে সবাই? সবাই একটু বলো সবাই। বাঁকা জল, বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে সবাই বলো? তোমরা কি পড়ছো? মনে আছে সবাই? সবাই বাঁকা জল বলতে বর্ষায় নদীর জলের যে ভয়ঙ্কর রূপ আছে, কাল স্রোত আছে, কি আছে? কাল স্রোত। নদীর যে ভরা নদীর যে স্রোত আছে, কাল স্রোত, সেটাকে বোঝানো হয়েছে। কি বোঝাইছে? ভরা নদীর যে কাল স্রোত আছে সেটাকে বোঝানো হয়েছে। কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত পায় বলো? প্রকৃতির কোন রূপটি? কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত পায় বলো? প্রকৃতির কোন রূপটি? সবাই একটু কমেন্ট করো। এই কোন রূপে কথা বলা আছে? নদী পানিতে ভরপুর থাকে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঠিক আছে? বাঁকা জল, নদীর পানি বাঁকা জলে কি করে? বাঁকা জলে খেলা করে, ঠিক আছে? এগুলো কোন সময় হয়? বর্ষার সময়। কবিতাতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে কি বর্ষার প্রকৃতির রূপটি প্রকাশিত হয়েছে। তারপরে যেভাবে কবিতা করেছ যে বর্ষায় কি হয়? পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে, এখনো বৃষ্টি হচ্ছে, মেঘাচ্ছন্ন যে নেটে সমস্যা হচ্ছে এবং বয়সেও সমস্যা হচ্ছে, ঠিক আছে? তারপর প্রকৃতির কোন রূপটি? বর্ষার রূপটি, প্রকৃতির বর্ষার রূপটি প্রকাশিত হয়েছে। আচ্ছা এরপর দেখো, কবিতা একখানি ছোট ক্ষেত বলতে কি বোঝানো হয়েছে? মনে আছে এই ছোট ক্ষেত দ্বারা কি বোঝায়? ছোট ক্ষেত দ্বারা আমাদের জীবনের সৃষ্ট কর্মকে বোঝায়। জীবনের সৃষ্ট কর্মকে বোঝায় বা জীবন কালকে বোঝায়। জীবনের যে কাল, জীবনের যে ব্যক্তি এবং জীবনের যে সৃষ্ট কর্ম তাকে বোঝায়। তাহলে কবিতা একখানি ছোট ক্ষেত বলতে আমাদের সৃষ্ট কর্মকে বোঝায় এবং এই সৃষ্ট কর্ম কি? এই পৃথিবীর মধ্যেই কি? পৃথিবীর মধ্যেই নিহিত থাকে। এক কথা, এই সোনাতরী কবিতার একটা প্রতীকী অর্থে বাস্তবমুখী একটা কবিতা। এর মাধ্যমে বুঝাইছে যে কবির সৃষ্টিকর্ম সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে, সৃষ্ট কর্মটাই থাকবে, কিন্তু সৃষ্টিকর্তা মানে বুঝে যে কাজের যে কর্তা, আবার ওই সৃষ্টিকর্তা না, ভুল বুঝবা না। সৃষ্টিকর্তা তার কোনো কি দেয়? কোনো দাম থাকবে না। তার সৃষ্ট কর্মটাই কি যুগের পর যুগ কালের প্রবাহমান কালে বেঁচে থাকবে। যেরকম ভাবে এই সোনার তরী, সোনার তরীর মধ্যে দিয়ে সোনার ধান ঠিকই কি করছিল? নদীর পাড়ে গিয়েছিল, কুলে ফিরেছিল, কিন্তু যে সৃষ্টিকর্তা এই ধান যে রোপণ করেছিল কৃষক, সে কিন্তু আর কুলে ফিরতে পারে নাই। আচ্ছা, মাঝি চলে যাওয়ার সময় কোন দিকে তাকায়নি কেন? কোন দিকে তাকায়নি কেন বলো তো? বলো কোন দিকে কেন তাকায় নাই? সবাই করো, সবাই বলো। মাঝি কিসের প্রতীক? মাঝি কিসের প্রতীক? সবাই কমেন্ট করো। মাঝি কিসের প্রতীক? মহাকাল রূপ। আর মাঝি মহাকাল রূপে যেহেতু চিত্রিত হয়েছে, তার কাছে কোনো কি নাই? আবেগ নাই। তার কাছে কি নাই? আবেগ নাই, নিরাবেগ। তার কাছে কি? সে নিরাবেগ। এজন্য সে কোনো দিকে না তাকিয়ে কুলের দিকে তার গন্তব্যের পথের দিকে কি করছে? তাকাইছে। মানে মাঝি মহাকালের চিত্রিত রূপ বিশেষ রূপে যেহেতু তাকে প্রতীকী হিসাবে ব্যবহার করা হয়েছে, সেই জন্য তিনি কখনো কি অন্যদিকে তাকায় নাই, শুধু কখন সে এই সোনার তরী নিয়ে কুলে ভিড়বে, সেটাই সেই লক্ষ্যকে
সে কি করেছে, সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে, অন্য ডানে বামে কোনো দিকে তাকায় নাই। আচ্ছা, তারপরে যাহা লয়ে ছিনু ভুলে বলতে কি বলেছে, মনে আছে? বলো তো একটু, মনে আছে কিনা? যাহা লয়ে ছিনু ভুলে বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো সবাই, বলো। মনে আছে? আমি একটু আগেও বলছিলাম যে যাহা লয়ে ছিনু ভুলে, যাহা লয়ে মানে তুমি জীবনে যত কিছু, মানে তুমি জীবনে যত কিছু, যাহা লয়ে যত কিছু তুমি অর্জন করবা, সৃষ্টি করবা, সৃষ্টিকর্ম, এই সব কিছু ছিন্ন ভুলে, এই সব কিছু ছিন্ন করে পৃথিবী থেকে চলে যেতে হবে। এই সব কিছু কি করতে হবে? ছিন্ন করে ছেড়ে দিতে হবে। তবু এই সৃষ্টিকর্তা তার সৃষ্টকর্মের প্রতি, কৃষকের তার ধানের প্রতি, সোনার ধানের প্রতি, সোনার ধানের প্রতি তার কি মগ্ন ভালোবাসা, মানে তার কর্মের প্রতি তার কি আছে? মগ্নতা আছে। মানে এই পৃথিবী এত ক্ষুদ্র, যে ছোট ক্ষেত, এত ক্ষুদ্র, বা পৃথিবীর মধ্যে এত সংকীর্ণতা, তবুও কি যাহা রয়েছে, যাহা সৃষ্টকর্ম করেছে ছিন্ন বলি, সেটা থেকে ছিন্ন করে, মানে তার সৃষ্টকর্ম ছেড়ে, পৃথিবী ছেড়ে ভুলে, তার সৃষ্টকর্মকে ভুলতে পারে না। তার কাছে সৃষ্টকর্মটাই কি সবচেয়ে বেশি প্রাধান্য পায়, অর্থাৎ সৃষ্টকর্মের প্রতি কি তার ভীষণ মগ্নতা। যা লয় ভুলে ছিন্ন ভুলে। তারপরে একখানি ছোট ক্ষেত আমি একেলা, মনে আছে? একখানি ছোট ক্ষেত বলতে কি বলছি, বলো? একখানি ছোট ক্ষেত দ্বারা বলেছি কি তোমার জীবনের সৃষ্টকর্ম এবং তোমার জীবনের ব্যক্তি, এবং এই জায়গায় তোমার সৃষ্টকর্মের বেলায় বলো না যে আমার কাজ আমাকেই করতে হবে, আসা এবং যাওয়ার পথে আমি একেলা, আসা এবং যাওয়ার পথে আমি একেলা, আমার কৃতকর্মের জন্য আমিই দায়ী, আমার কৃতকর্মের জন্য আমিই দায়ী। যাদের রেজাল্ট খারাপ হওয়ার পরে, খারাপ হওয়ার পথে এটাও খারাপ কিন্তু রেজাল্ট, যেমন 4.92 পাইছো, একটুর জন্য A+ পাও নাই, তখন তোমার কাছে এটা খারাপ রেজাল্টই হবে, রেজাল্ট খারাপ হয়েছে মানে 4.92। আবার যে 3.50 পাইছে, ও কি বলবে? ও আবার চাইছিল কোন রকম পাস করি, সে 3.50 পাইছে মানে মহা খুশি। আবার যে জিপিএ 5 আশা করছে, তার কাছে 4.92 কি খারাপ রেজাল্ট। তার মানে আমি বুঝে যাচ্ছি, একখানি ছোট ক্ষেত আমাদের জীবনের যে সৃষ্টকর্ম, যে সংকীর্ণ জায়গার মধ্যে সৃষ্টকর্ম, সেখানে আমরা সবাই একলা, আমাদের কৃতকর্মের জন্য আমাদেরকে কি জবাবদিহি করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কি ক্লাসটা তোমাদেরকে বুঝাতে পারতেছি? প্রত্যেকটা প্রশ্ন আমাকে জানাও তো। সোনার তরীতে কৃষকের ঠাঁই হলো না কেন, বলো? কেন ঠাঁই হলো না? স্থান সংকুলনের জন্য। কারণ কৃষকের কাছে তার সৃষ্টকর্মের চেয়ে, মানে তার চেয়ে তার সৃষ্টকর্মের দাম সবচেয়ে বেশি। এক হচ্ছে স্থান সংকুলনের কারণে, আরেক হচ্ছে কৃষকের কাছে তার জীবনের চেয়ে তার সৃষ্টকর্মের কি দাম বেশি। সে চায় তার সৃষ্টকর্মের জন্য পৃথিবীর মধ্যে বেঁচে থাকে বা পৃথিবীর মধ্যে থাকে, এই দামগুলো যদি যায় তাহলে তার পরিবার বা সমাজ ব্যবস্থা ঠিকমতো চলবে। তার জীবনে সবকিছু এত বৈরী একটা পরিবেশে ছিল, মেঘাচ্ছন্ন, চারিদিকে বাঁকা জলের খেলা খেলতেছে, এত খারাপ বৃষ্টি হচ্ছে, তখনও তিনি নিজের উপর কোনো রকম গুরুত্ব আরোপ করে নাই। তিনি বলেছিলেন যে আমার ধানগুলো তিনি কি করেছিলেন, সুবিন্যস্ত করে সাজিয়ে তিনি নৌকায় তুলে দিয়েছিলেন। তারপর স্থান সংকুলনের জন্য তিনি ঠাঁই পান নাই, অর্থাৎ তিনি তার সৃষ্টকর্মকে প্রাধান্য দিতে গিয়ে তার তরিতে কি হয় নাই, কৃষকের ঠাঁই হয় নাই। তারপরে তরিটিকে কেন সোনার তরি বলা হয়? এই দেখি বলি, বলো তরিটিকে কেন সোনার তরি বলা হয়, বলো একটু সবাই। তরিটিকে কেন সোনার তরি বলা হয়, একটু সবাই বলো, সবাই একটু বলো, আমি শুনবো তোমাদের কাছ থেকে। তরিটিকে কেন সোনার তরি বলা হয়? এই যে পড়ছো 2 বছর, দেখি কি পারো, একটু সবাই বলো। তোমাদের থেকে এখন পড়া নেব, দেখি বলো 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 বলো। সবাই বলো, তরিটিকে কেন সোনার তরি বলা হয়, কেন? সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। তার সৃষ্ট সম্ভার সব জায়গার জন্য তার জায়গা হয়নি, মানে তার সৃষ্টকর্ম, সৃষ্ট সম্ভার মানে ধানের জন্য, সোনার ধানের জন্য তার জায়গা হয়নি। মরিয়ম সঠিক অ্যান্সার বলছো।
তারপরে বাকিরা গোল ছোট খেত হলো পৃথিবী, পৃথিবী আর সোনার দান হলো কর্মফল। সবাই এটা কমেন্ট করো, তৈরি কেন সোনার তৈরি বলা হয়? সবাই 8 নম্বর এটা বলো, 8 নম্বরে সবাই বলো, 8 নম্বর সবাই বলো, 8 নম্বরে সবাই বলো, তৈরি কেন সোনার তৈরি বলা হয়? বলো 8 নম্বরে সবাই বলো। সোনার তরীকে কি বলা হয়? মহামূল্যবান, মহাকালের প্রতীক বলা হয়। কি প্রতীকী অর্থে কবি এই সোনার তরীটিকে কি করেছেন? মহামূল্যবান, মহাকালের সাথে প্রতীকী অর্থে ব্যবহার করেছেন। মহামূল্যবান, মহাকালের প্রতীক হিসেবে ব্যবহার করা, প্রতীক হিসেবে বলেছেন। তরীটিকে কেন সোনার তরী বলা হয়? কারণ তরীটিকে কবি মহামূল্যবান, মহাকালের সাথে প্রতীকী অর্থে তুলনা করেছেন। তারপরে দেখো দেখে যেন মনে হয় চিনি উহারে বুঝিয়ে লেখো। ওই যে যখন চারিদিকে যখন খুঁজতেছিল কাউকেই খুঁজে পাচ্ছিল না, হঠাৎ করে একজন মাঝি যখন আসছে সোনার তরী নিয়ে, তখন তাকে দেখে প্রথম দেখায় মনে হলো মাঝিকে মনে হয় চিনি, ঠিক আছে? তাহলে তখন কৃষক বলেছিল যে হঠাৎ যখন প্রথম দেখছে তখন দেখে মনে হয় চিনি উহারে। কবিতাটিতে পরপার বলতে মূলত কি বোঝানো হয়েছে বলো? কবিতাটিতে পরপার বলতে মূলত কি বোঝানো হয়েছে বলো? পরপার বলতে মূলত কি বোঝানো হয়েছে? পরপার বলতে কি বোঝানো হয়েছে বলো আমাকে। পরপার বলতে এখানে পরপার বলতে মানে নদীর ওপার, নদীর উপার কি বুঝাইছে, কিন্তু কবি প্রতীকী অর্থে পরকালের জীবন কি বুঝাইছে? কবি প্রতীকী অর্থে পরপারকে, পরকালের জীবনকে বুঝিয়েছে, পরকালের জীবনকে বুঝিয়েছে। তারপর এই তোমরা সবাই কমেন্ট করতেছ না কেন? সবাই কমেন্ট করো। তারপরে কুলে একা বসে আছি নাহি ভরসা, কবির এমন অনুভূতি কারণ কি বলো? কুলে একা বসে আছি নাহি ভরসা, কবির এমন অনুভূতি কারণ কি বলো? তাহলে এরকম অনুভূতি কারণ কি? কুলে একাকী বসে আছে, কুলে কি আছে? একাকী বসে আছে, নাহি ভরসা মানে নাহি ভরসা, কিসের ভরসা নাই? মানে তার জীবন যে বাঁচবে, কুলে একা বসে আছে নাহি ভরসা মানে তার জীবন যে বাঁচবে, ঠিক আছে? সেটা নিয়ে তার কি আছে? শঙ্কা আছে। কুলে একা বসে আছে নাহি ভরসা, কবির এমন অনুভূতি কারণ কি? একাকিত্বের শঙ্কা। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, বুঝে তার সৃষ্টকর্ম, তার সোনার ধানগুলো, সৃষ্টকর্মগুলো যাহা ছিল সবকিছু নিয়ে গেছে সোনার তরী। ব্যাখ্যা করো। মানে এটা দ্বারা মূলত বুঝাইছে যে যাহা ছিল সোনার তরী মানে মহাকালের তার যে সৃষ্টকর্ম, মহাকালের যার সৃষ্টকর্ম, কৃষকের যে সৃষ্টকর্ম, সেটা সোনার তরী নিয়ে গেছে। তারপরে সোনার তরী কবিতায় কৃষক ধান নিয়ে কুলে বসেছিলেন কেন বলো? সোনার তরী কবিতায় কৃষক ধান নিয়ে কুলে বসেছিলেন কেন বলো? এটা সবাই বলো। বলো কেন ধান নিয়ে বলেছিল? যে নদীর ওপারে পরপারে যেন কি করতে পারে? পরপারে যেন নিয়ে যেতে পারে, নদীর পরপারে যেন কুলে যেন নিয়ে যেতে পারে, যেন নিয়ে যেতে পারে। এই জন্য কি করেছিলেন কবি সোনার তরী কবিতায় কবি কৃষক ধান নিয়ে কি করেছিলেন? কুলে বসেছিলেন যেন ধানগুলো পারে নিয়ে যেতে পারে। চারিদিকে বাঁকা জল করেছে খেলা, বলো এটা ব্যাখ্যা করো বলো। আমি তো প্রথমেই বলছি চারিদিকে বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? ওই জায়গায় একই প্রশ্ন। চারিদিকে বাঁকা জল করেছে খেলা মানে মহাকালের কালস্রোতকে, নদীর যে কালস্রোত, এই কালস্রোতকে বোঝানো হয়েছে। ভরা নদীর যে স্রোতের যে ভয়ঙ্কর রূপ কালস্রোত, সেটাকে বোঝানো হয়েছে। সকলেই দিলাম তুলে থরে বিথরে, মানে সকলেই দিলাম মানে যত ধান আছে সবকিছু থরে বিথর অর্থ কি? সুবিন্যস্ত করে। থরে বিথর অর্থ কি? সুবিন্যস্ত করে। সকল ধানগুলো, সোনার ধানগুলো সোনার তরীতে সুবিন্যস্ত করে কি করেছে কবি কৃষক? সাজিয়ে দিয়েছেন। কি কাটতে কাটতে বর্ষা এলো বলো? ধান কাটতে কাটতে, এটা আমরা জানি। ধান কাটতে কাটতে। এই তোমরা কি সবাই আছো বলো? তোমরা কি সবাই আছো?
তোমরা কি সবাই আছো? আচ্ছা, তোমরা যেই কজন আছো তাদের নিয়ে আমি ক্লাস করবো, কোনো সমস্যা নেই। কি কাটতে কাটতে বর্ষা এলো, ধান কাটতে কাটতে। সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? পূর্ব আকাশে, পশ্চিম আকাশে, আকাশ জুড়ে হিংস্র হয়ে। পুরো আকাশ জুড়ে বর্ষার যে মানে চিত্রিত, প্রকৃতি চিত্রিত যে রূপ, পুরো আকাশ জুড়ে দেখবা। পশ্চিম আকাশে, কখনো পূর্ব আকাশে, কখনো উত্তর আকাশে, কখনো দক্ষিণ আকাশে, সব আকাশে, পুরো আকাশ জুড়ে কি করে মেঘের গর্জন শুরু হয়। তাহলে সোনার তরী কবিতাও কি মেঘের গর্জন, পুরো আকাশ জুড়ে কথা বলা হয়েছে। তারপরে সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? দুইটি। একটা হচ্ছে কি কৃষক, দুইটি। একটা হচ্ছে কি কৃষক, আর একটা হচ্ছে কি মাঝি। তারপরে আসো ভরসা। এটা জানো বড় শব্দের থেকে কি? আশা। আশা ভরসা বলি তোমরা। কুল শব্দের অর্থ কি বলো? ঢেউ, কিনারা, বংশ, স্রোত। কুল শব্দের অর্থ কি বলো? কুল। কুল শব্দের অর্থ কি? কিনারা। কুল শব্দের অর্থ কি? কিনারা। যারা এখন যুক্ত হয়েছে ক্লাসে প্লিজ শেয়ার করে দাও। সোনার তরী কবিতার কুলে একা বসে আছে কে? কৃষক, শ্রমিক, জমিদার, ভিক্ষুক। কুলে একা বসে আছে কে? কৃষক। কারণ যে সোনার ধানগুলো কি কুলে পারে নেওয়ার জন্য থরের ভিতরে, কখন আগে বলছি, থরের ভিতরে মানে কি সুবিন্যস্ত করে সাজানো। এই কৃষক কি করেছিলেন? সোনার তরীতে সমস্ত ধানগুলো সুবিন্যস্তভাবে সাজিয়েছিলেন। সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। বলো, সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। বলো এটা। সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। এটা সবাই 8 নম্বর কমেন্ট করো, সবাই দেখি। অনেকগুলো আমি করে দিলাম, 8 নম্বরে সবাই কমেন্ট করো। 8 নম্বর। 8 নম্বর, 8 নম্বর সবাই কমেন্ট করো। 8 নম্বর। এই 8 নম্বর কত? এইবার কমেন্ট করো। 8 নম্বর কতটা কমেন্ট করো। সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। অবশ্যই নদীতে, অবশ্যই অজানা দেশে, নদীতে। বাকিরা অজানা দেশে, নদীতে। এগুলোর মধ্যে তোমাদের কাছে লাগতেছে নাকি? বলো। মরিয়ম আক্তার, সোনার ধান নিয়ে তরী কোথায় চলে যায়? নদীতে, সাগরে, মোহনায়, অজানা দেশে। বলো বলো সবাই, সবাই কমেন্ট করো। মায়া বলেছ ডি। কপি সরি বলছো কেন? মরিয়ম বলছো ডি। নদীতে, নদীতে নদীতে হবে নাকি অজানা দেশে হবে? বলো। কপি সরি, হ্যাঁ এটা হবে ডি নাম্বার, অজানা দেশে। নদীতে হবে না, অজানা দেশে। খুর দ্বারা বলতে কি বোঝানো হয়েছে? তীব্র ভ্রুকুট। খুর দ্বারা কোনো কিছু কাটা, খুরের মতো ধারালো প্রবাহ স্রোত। এই যে খুর দ্বারা মানে বুঝাইছে খুরের মতো ধারালো প্রবাহ স্রোত। নদীর কি খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। খুর দ্বারা বলতে বুঝাইছে খুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এটা অনেকেই জানো, বানু সিংহ। তারপর তরু ছায়ামসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? গাছপালার ছায়ায় কালচে রং মাখা। দেখো বলি না আমরা যে তরু ছায়ামসি মাখা, তরু ছায়ামসি মানে মাখা, তরুটা কোন রঙে মাখা? গাছপালার ছায়া কালচে রং মাখা। গাছ থেকে প্রস্তুতকৃত কলমের কালি। গাছগুলোতে মেঘের যে ছায়া পড়েছে। নদী তীরে অনিদ্য সুন্দর বৃক্ষরাজি। বলো কোনটা? এটা হবে সঠিক উত্তর কি? বলো। গাছপালার ছায়ায় কালচে রং মাখা। সঠিক উত্তর কি? গাছপালার ছায়ায় কালচে রং মাখা। সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? ওই যে যখন তার সব মানে সোনার ধানকে সোনার তরীতে যখন উঠাইছিল, তখন একাকিত্বভাবে একলা পড়ে থাকলো কি? কৃষক। এই বৈরী পরিবেশের মধ্যে কৃষক পড়ে থাকলো। তারপরে কোন পংক্তিতে মাঝির অপরিচয়, নির্বিকারত্ব, নিরাসক্তি ফুটে উঠেছে? দেখো, বড়া পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, দেখে যেন মনে হয় চিনি ওহারে, গান গেয়ে তরিবে কে আসে পারে। দেখো, অপরিচয়, নির্বিকারত্ব, নিরাসক্তি। নির্বিকারত্ব, নিরাসক্তি। ভরা পালে চলে যায়, এটা তো এই জায়গায় তো কোনো কিছু নির্বিকারত্ব বা নিরাসক্তি কিছু বুঝাইছে না, এটা হবে না।
তারপরে দেখে যেন মনে হয় চিনি উহারে, এর মধ্যে কোনো নির্বিকার অথবা নিরাসক্তি বোঝায় না, মানে সম্ভাবনা বোঝা যায়, তাকে মনে মনে করেন চিনি। গাঙ্গে তরিবে কি আসে পারে, এটাও কি মাঝিকে বুঝাইছে, ঠিক আছে, এটাও বোঝাবে না। তার মানে অপরিচয় নির্বিকারত্ব নিরাসক্তি বুঝাইছে, কোনো দিকে নাহি চায়। বুঝে যখন তরিতে যখন সোনার দান উঠিয়ে দিছিল, তখন কোনো দিকে মহাকালের কোনো দিকে না তাকিয়ে কি করেছিলেন মাঝি, তীরের দিকে লক্ষ্য স্থির করে কি কোনো দিকে না তাকিয়ে চলে গেছিলেন। তারপর সোনার তরিতে কেন কৃষকের ঠাঁই হলো না, বলো কেন স্থান হলো না? তরিটা ছিল অত্যন্ত ছোট, মাঝিটি ছিল খুব নিষ্ঠুর, কৃষকের সোনার ধানের তরিটি বলে গিয়েছিল, সোনার তরিতে স্থান করে নেওয়ার ব্যাপারে কৃষক উদ্যান ছিল না। দেখো এর মধ্যে পুরোপুরি তুমি জানো যে কৃষকের সোনার ধানে তরিটি বলে গিয়েছিল, অর্থাৎ স্থান সংকুলতার কারণে সোনার তরিতে কৃষকের ঠাঁই হলো না। তারপর ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে, বলো ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি কে, তুমি হচ্ছে মাঝি, মানে মাঝিকে কৃষক বলতেছে ওগো তুমি কোথা যাও, ঠিক আছে, কোন বিদেশে। মানব জীবনে এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে, মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটির মাধ্যমে, খুর দ্বারা, খরপরসা মেঘ কুল। জানো যে বলছি খুর দ্বারা যে নদীর স্রোত বা ধারা আছে সেটাকে বুঝাইছে, খুর দ্বারাকে কি বুঝাইছে, খুর দ্বারা শব্দের মাধ্যমে মানব জীবনের দুর্যোগপূর্ণ পরিস্থিতির সাথে কবি ইঙ্গিত করেছেন খুর দ্বারা। তারপর কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে, বলো কৃষক কিংবা কবির নিঃসঙ্গ, আমি একলা, আমি একলা, আমি একলা যখন তার ধান সোনার তরিতে দিয়ে দিয়েছিল, তারপর কি হয়েছে কৃষক একলা হয়ে গেছিল, এখানে কি কবির নিঃসঙ্গতা, কৃষকের নিঃসঙ্গতা অবস্থা প্রকাশ পেয়েছিল। মাঝি মূলত তরি মেলালো কেন, ফসলের মানে কবলছে মানে কিসের জন্য, কবির জন্য, বৃষ্টি নামানোর জন্য, ফসলের জন্য, স্রোতের জন্য, বলো মাঝি মূলত তরি বিড়ালো কেন, অবশ্যই কিসের জন্য, ফসলের জন্য, কিসের জন্য, ফসলের জন্য। সোনার তরি কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে, বলো সোনার তরি কবিতার নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত কোন যুক্তির কারণে, কোন নিচের কোন যুক্তির কারণে, চরিত্রের ভিত্তিতে, বিষয়ের ভিত্তিতে, অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে, দার্শনিকতার ভিত্তিতে, বলো এই কবিতাটা কি ছিল, বলো একটা বাস্তব ভিত্তিক জীবন আদর্শের, জীবন ব্যক্তির, আমাদের প্রত্যেকটা মানুষের সৃষ্ট কর্মের যে অন্তর্নিহিত তাৎপর্য আছে সেই ভিত্তিতে কিন্তু সোনার তরি কবিতাটি কি হয়েছে, প্রতিরূপ ব্যক্ত হয়েছে। তার মানে এই জায়গায় সোনার তরি কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত কোন যুক্তির মাধ্যমে, অন্তর্নিহিত তাৎপর্যের ভিত্তিতে। আচ্ছা এরপরে কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, মাঝিকে ভালো রাখার জন্য, ইহকালে শান্তি বসবাস করার জন্য না। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, ইহকালে শান্তি বসবাসের জন্য, এটা হবে না, জীবনও হবে না। কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, মাঝিকে ভালো রাখার জন্য না, মাঝিকেও ভালো রাখার জন্য না। এখন এ আর বি এর মধ্যে কি হবে কমেন্ট করো, 20 নাম্বার কমেন্ট করো, 20 নাম্বার কমেন্ট করো। কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, বলো মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। সবাই কমেন্ট করো। 20 ক মেহেদি, তারপর বাকিরা কবি সঠিক অ্যান্সার, মায়া সঠিক অ্যান্সার, গুড। কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য আমি প্রথমে বলছি যে আমাদের এই যে ছোট ক্ষেত জীবনের ব্যক্তি এত কম, আমাদের সৃষ্টকর্মকে আমরা কি করতে চাই, আমাদের যেহেতু এই ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী পৃথিবী, আমাদের সৃষ্টকর্ম যেন পৃথিবীতে বেঁচে থাকে, এটাই আমরা কি আমাদের মূল প্রত্যাশা, ঠিক আছে। এখানে ওই যে কর্মের যে সৃষ্টিকর্তা আছে তার প্রতি কি কারো কোনো কি নাই, সেরকম ভাবে আমাদের কোনো ওইরকম ভাবে আশা নাই, তার কর্মের প্রতি সবারই আশা থাকে। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন, বলো নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছে
তার সাথে পরিচয় পাওয়ার জন্য, তাকে নিয়ে যাওয়ার জন্য, তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য, অবশ্যই তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য। তারপরে দেখো কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? ওই যে বলছি আয়তনে ছোট ক্ষেত, জীবনেও না। ছোট ক্ষেত অবশ্যই এটা দ্বারা প্রতীকী অর্থে অন্য কিছু বোঝায়, সেটা হবে না। নদীর ছোট চর, এটাও হবে না। মানুষের জীবন পরিধি অজানা দেশ, অজানা দেশও হবে না। আমি যেটা বলছি বারবার, মানুষের জীবন পরিধি, মানুষের জীবন পরিধি, মানুষের জীবন পরিধি। আমি দুইটা কথাই বলছি বারবার, যে এই ছোট ক্ষেত দ্বারা কি, যে মানুষের সৃষ্টকর্ম এবং মানুষের জীবন ব্যক্তি জীবন পরিধিকে বোঝাতে চেয়েছেন। সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? সোনার তরী মানুষের সৃষ্টকর্ম, অবশ্যই কি সোনার ধান কি মানুষের সৃষ্টকর্ম। এগুলো থেকে তোমাদের বারবার কি আসবে, এগুলো থেকে বারবার তোমাদের বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসবে। আচ্ছা, এরপরে দেখো কোন সময় ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? অবশ্যই বর্ষার সময়। কারণ বর্ষা কখন থাকে? আষাঢ় শ্রাবণ মাস। আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, ঠিক আছে, মনে আছে? ছোটবেলা পড়ছিলাম কবিতা। তাহলে আষাঢ় শ্রাবণ মাসে নদীর পানি একদম কুলে একদম কি হয়ে যায়, ভরে যায়। বাঁকা জল কিসের প্রতীক? দাবমান জলের, কাল স্রোতের, কালো জলের, ভরা জলের, অবশ্যই কাল স্রোতের। বাঁকা জল কাল স্রোতের প্রতীক। মানুষের জীবন কেমন? দীর্ঘস্থায়ী, দীর্ঘস্থায়ী, ক্ষণস্থায়ী, জানো। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? ফসল উৎপাদনকারী কৃষক, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে বোঝাতে চেয়েছেন? নিজেকে, মাঝিকে, নেতাকে, তরুণকে? অবশ্যই নিজেকে। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছে? নিজেকে, কারণ কৃষক নিজেই কি ফসল উৎপাদন করে। সোনার তরী কবিতায় কবি সৃষ্টকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন? বলো। সোনার তরী কবিতায় কবি সৃষ্টকর্মকে কি হিসেবে করেছেন? বলো। ধন সম্পদ হবে, জমি জমা, ফসল তরী। সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কল্পনা করেছে, অবশ্যই তার সোনার ফসলের সাথে হবে ফসল। সোনার তরীর মাঝে অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে হয়? আবার মাঝে আসবে বলে, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, মহাকাল তাকে একদিন গ্রহণ করবে বলে, বৃষ্টি আসলে আবার সোনার ফসল ফলাবে বলে। বলো, সোনার তরীর মাঝে অতৃপ্তি বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে হয়? মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, মহাকাল তাকে একদিন অবশ্যই আবার মাঝে ফিরে আসবে বলে না। দেখো, সোনার তরীর মাঝির অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য করতে হয়? আবার মাঝি আসবে বলে, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, মহাকাল তাকে একদিন গ্রহণ করবে বলে না। মহাকাল একদিন গ্রহণ করবে, এটা হবে না। কাটা। বৃষ্টি আসলে আবার শোনা না, এটা হবে না। আবার মাঝি আসবে বলে আবার তার মাঝি কখনো আসবে না, এটা এরকম কোনো প্রত্যাশাও করে নাই কবি। তাহলে মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। এখন আসো শেষ প্রশ্ন। মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ার বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি সমস্ত পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কারে প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার কাজে ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা অনুসরণ করে। কেন? তার সৃষ্ট কর্মের জন্য, তার কর্মফলের জন্য, ঠিক আছে, তার রেখে যাওয়া সৃষ্ট কর্মের জন্য, কর্মফলের জন্য তাকে এখনো পৃথিবীবাসী মনে রাখে। সোনার তরী কোন ধরনের কবিতা? বলো। এটা যে পারবে তার সাথে যদি কোনোদিন আমার দেখা হয়, একটা চকলেট চেয়ে নিবি। বলো বলো বলো, সবাই বলো। সোনার তরী কোন ধরনের কবিতা? আমার প্রিয় ভাই বোনেরা, সবাই বলো, সবাই বলো, সোনার তরী কোন ধরনের কবিতা? এখন আবার দেখে দেখে বলবো, এটা পাঠ পরিচিতির মধ্যে আছে। সোনার তরী কোন ধরনের কবিতা? বলো। সোনার তরী কোন ধরনের কবিতা? সবাই অ্যানসার করো। ক নম্বর প্রশ্ন? সোনার তরী কোন ধরনের কবিতা? বলো সবাই। রূপক কবিতা, রূপক কবিতা।
শুধু রূপক কবিতা বললে হবে না, একদম লাইনে বলা আছে। চিরায়িত, চিরায়িত প্রতি, চিরায়িত কি বলো, চিরায়িত। এরপর কাকে মনে করতেছে বলো, চিরায়িত এই কাব্যগ্রন্থ না, রূপক, রূপক কবিতা। এটা এটা সঠিক অ্যান্সার হবে না, একদম পাঠ পরিচিত বলা আছে। সোনার তরী কোন ধরনের কবিতা? চিরায়িত আবেদন। সোনার তরী একটি আধ্যাত্মিক ও প্রতীকজনক কবিতা, নেওয়া যায় এটা। আধ্যাত্মিক ও প্রতীকজনক কবিতা, শুধু প্রতীক কবিতা বললে হয় না। তারপরে বাকিরা আমি একদম ঠিক স্পেসিফিক অ্যান্সারটা চাচ্ছি, স্পেসিফিক অ্যান্সারটা চাচ্ছি, স্পেসিফিক অ্যান্সারটা চাচ্ছি আমি। সোনার তরী কোন ধরনের কবিতা? পাঠ পরিচিতি আসছে সুন্দর মতো। চিরায়িত আবেদন ধর্মী, চিরায়িত আবেদন ধর্মী, চিরায়িত আবেদন ধর্মী। বাঁকা জল, বাঁকা জল বলছি, বাঁকা জল কি বলতে কি বোঝাচ্ছে বলো, কাল সত্যি বোঝাচ্ছে। তারপরে সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলো। এই যে বলছে একজনে, সঠিক অ্যান্সার পেয়ে গেছি, মরিয়ম। চিরায়িত আবেদনকারী কবিতা, চিরায়িত আবেদনকারী কবিতা, গুড গুড, এটাই দিবা। চিরায়িত আবেদনকারী কবিতা। সোনার তরী কবিতা কবি কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বলো, এটা সবাই বলো। এটা সবাই অ্যানসার করো, এটা সবাই কমেন্ট করো, এটা সবাই কমেন্ট করো। এটা সবাই কমেন্ট করো। সোনার তরী কবিতায় কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ? একটু পড়ো, আমি তো বলে দিছি, তারপরে বলো। এটা বলে শেষ করবো আমরা। বলো। এই যে মৃত্যুর, মানুষের মৃত্যুর, এই পৃথিবী থেকে চলে যাওয়ার বিপরীতে, মানুষের মৃত্যুর বিপরীতে তার যে অমরত্ব থেকে যায়, তার যে কৃতকর্ম থেকে যায়, এই দিকটির সাথে পৃথিবী থেকে ছেড়ে যাওয়ার পর মানুষ অমর হওয়ার জন্য তার যে কৃতকর্ম রেখে যায়, এই দিকটির সাথে উদ্দীপকের মাদার তেরেসার সাথে সোনার তরী কবিতার কি সামঞ্জস্য রয়েছে, সঙ্গতিপূর্ণ রয়েছে। তারপরে মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপজীব্য। দেখো মাদার তেরেসার জীবনের পরিণতি কি হয়েছিল দেখো তো। মাদার তেরেসা 1979 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয় এবং সেই নোবেল পুরস্কারের টাকা তিনি আবার কি করেন, মানুষের সেবায় নিয়োজিত করেন এবং তিনি এখনো পৃথিবীর মানুষ তাকে শ্রদ্ধা করে স্মরণ করে। কেন? তার কৃতকর্মের জন্য। তাহলে আমি বলতে পারি যে মাদার তেরেসার জীবন পরিণতি সোনার তরী কবিতার মূল উপযোগ বিষয়। কারণ সোনার তরী কবিতার মানুষ চেয়েছেন যে তার কৃতকর্ম সৃষ্ট কর্ম তার কাছে প্রাধান্য। এই যে ছোট ক্ষেত মানুষের জীবন আদর্শ, এটার মায়া একলা যে একাকিত্ব, এটা ত্যাগ করে সৃষ্ট কর্মের প্রতি মানুষের জীবনের মায়া ত্যাগ করে সৃষ্ট কর্মের প্রতি মানুষের কি দেওয়া উচিত, মনোনিবেশ করা উচিত। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই যে বাকিরা সবাই বলো। মাদার তেরেসার জীবন পরিণতি, এই যে মৃত্যুর আগে যে সেবা দান করেছে, নিজের জীবনকে সেবায় ব্রত করছে এবং মৃত্যুর পরেও তাকে যে মানুষ স্মরণ করে। কেন স্মরণ করে বলো, কেন স্মরণ করে? কারণ মৃত্যুর পরেও তাকে তার কৃতকর্মের জন্য মানুষ স্মরণ করে। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আশা করি আরেকটা ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হব। আর তোমাদের যেটা বলছি যে মাত্র 25 টাকায় আমাদের মডেল টেস্ট, মাত্র 25 টাকায় 25 ব্যাচের জন্য 25 টাকায় মডেল টেস্ট 8 জুন থেকে আমাদের মডেল টেস্ট শুরু হবে। সবাই এনরোল করো, আমাদের গ্রুপ বা পেজে তোমরা কমেন্ট করো। ঠিক আছে? আর আমাদের দেওয়া নম্বরে বিকাশে পে করে দাও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।